সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় যানজট জলজট। তারপর আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্থপতি মুবাশশির হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, মাঝখানে আছে খান মোহাম্মদ বিলাল, প্রধান নির্বাহী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং ওই প্রান্তে আছেন প্রকৌশলী ইনামুল হক, পানি সম্পদ বিশেষজ্ঞ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় শ্রীলঙ্কান প্রেসিডেন্ট। সই হতে পারে 10টি চুক্তি সমঝোতা স্মারক। শ্রদ্ধাও জানালেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদে প্রধানমন্ত্রী, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের মাঝে। দেশে চাল আমদানি অব্যাহত থাকবে। আগস্টের মধ্যেই আসবে 4.5 লাখ মেট্রিক টন। আমদানি হবে ভারত থেকেও, ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। অপরিকল্পিত নগরায়ন আর দখলের জলবদ্ধতা থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। বেসরকারি আবাসিক প্রতিষ্ঠানকে দায়ী করেছেন অনেকে, সমাধানে কাজ চলছে জানালো ওয়াসা। এবং মারাত্মক অপুষ্টিতে ভোগায় চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত জ্বরে আক্রান্তরা বেশি অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিক ধারণা বিশেষজ্ঞ দলের, আরও 6 শিশু আক্রান্ত। মুবাশশির ভাই, উনি যেটা বলেছেন আজকে যে আমাদের হেডলাইন 4 নম্বর হেডলাইনটা যেটা আছে, সমাধানে কাজ চলছে, জন্মের পর থেকে শুনে আসতেছি। এর আগে যখন প্রথম, আপনি তো স্থপতিবিদ, আপনি ভালো করে জানেন ঢাকা শহরের প্রথম প্ল্যান কবে হয়েছে। যিনি প্রথম প্ল্যান করেছেন উনি তো বলে ছাই হয়ে গেছে, আর বাকি যারা আছে তারাও হয়ে গেছে। একটা প্ল্যানও কোনো জায়গায় কার্যকর বাস্তবায়ন করার কোনো প্রচেষ্টা ঢাকা মহানগরী বলেন, শহর বলেন, বা সেই আমলে যেটুক জায়গা বলেন, কোনো সময় নেওয়া হয়নি। এর পেছনে কারণটা কি? না, আবার সেই আগের জায়গায় যেতে হয়, কারণ ঢাকা শহরের মালিকানা অনেক কজনের কাছে। না, কিন্তু এখন তো মালিকানা অনেকের কাছে, কিন্তু আগে তো তা ছিল না। প্রথম যখন প্ল্যান করেছে 1900 তখনও দেখা গেছে এই প্ল্যান কার্যকর হয়নি। কেন? তখন না বুঝতাম যে না, এখন বুঝছি অমুক অমুক কর্পোরেশন অমুক কর্পোরেশন আছে, কিন্তু তখন তো এগুলো কিছুই ছিল না। তখন কিন্তু আপনি যদি আবার ওইভাবে চিন্তা করেন, ঘটনা খুব একটা ইন্টারেস্টিং আছে। এবার কিন্তু জলজট হয়েছে, পানি চলে গেছে। মার্ক করেন ঢাকা শহরে প্রায় 7 থেকে 8 দিন পর্যন্ত পুরা ঢাকা শহরে কিন্তু নৌকা চলেছে। চাইলে যে করা যায়, আমি ওই জায়গাটাই আসতে চাচ্ছি। বন্যায় প্লাবিত হতো ভাই, এই কথাগুলি সবচেয়ে সুন্দর বলতে পারবে। সেটা হচ্ছে নদীর পানি স্ফীত হওয়ার পরে ঢাকা শহরে পানি ঢুকতো, এয়ারপোর্ট ডুবে গেছিল, বাদ দিয়ে এটাকে আপনি সংরক্ষণ করেছে। খুব ইন্টারেস্টিং জিনিসটা হলো, সংরক্ষণ করা মানে এটা একটা পাতিলের মতন, গামলার মতন বা বালতির মতন হবে। এখানে বৃষ্টির পানি জমবে, তাকে ড্রেন আউট করার ব্যবস্থা করতে হবে। ড্রেন আউট যখনই করার কথা বলতে চাবেন, নদীতে দিতে চাবেন, তখনই ক্যাচমেন্ট এরিয়া দরকার। মানে শহরের সব পানি যেন পাম্পের কাছাকাছি যেন চলে আসে কুইকলি। যত কুইকলি আসবে, পাম্পের সংখ্যা বাড়ানো, এফিসিয়েন্সি বাড়ানোর মাধ্যমে ওনারা বিশেষজ্ঞরা এই কাজটি করে ফেলতে পারেন। দেখা গেল বাদ দেওয়ার পরে পাম্পিং সিস্টেম জন্য জায়গা নির্ধারণ করা হলো, এবং পানি যায় না তো। আমি আসতেছি, শুধু পানি যায় না, এই পানিটা ধারণ করার জন্য একটা জায়গা তো লাগবে। সেই জায়গাগুলি আমাদের নেতা নেত্রী বলেন, আমাদের মতন শিক্ষিত জ্ঞানী ক্রিমিনালদের বলেন, এত বড় ঢাকা শহরের মাঝখানে এই এলাকায় এত সুন্দর খালি জায়গা আছে, এইটা তো এইভাবে রাখা যায় না। কিন্তু একটা কথা বলি, এবার সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব চমৎকার ভাবে আসছে। 2 মেয়রই বলেছিলেন জলবদ্ধতা নিয়ে তারা কাজ করবেন। তো তাদের বক্তব্যটা এরকম পজিটিভ, কিরকম যে হ্যাঁ ওনারা পরিবর্তন করতে পারছেন। কি করেছেন? ঢাকা শহরটাকে ভেনিস বানিয়ে দিতে পেরেছেন। এইটাই সবচেয়ে বড় পরিবর্তন। বলেন। এটা তো গত ফ্লাডের সময় একটি কথা খুব ইন্টারেস্টিং ছিল। ঢাকা শহরে পানিতে ডুবে গেছে, সেখানে ফেসবুকে অসংখ্য নৌকা এবং স্টিমার চালানোর ব্যবস্থা করা হয়েছিল। এবং আপনার এখানে আমি এসে বলছিলাম, আচ্ছা আপনারা এত এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? রাস্তা সরকার বানিয়ে দিয়েছে, আমরা এটা 2 ভাবে ব্যবহার করি, কখনো রাস্তা, কখনো ক্যানেল হিসেবে ব্যবহার করে নদীতে যাতায়াত করতে পারবো। এটার দুঃখজনক ঘটনাটি হলো, ঢাকা শহরের আপনার এই ড্রেনেজ সিস্টেমটা সম্পূর্ণ ফেল করেছে। অর্থাৎ কি কি কারণে ফেল করছে ভাই সবচেয়ে ভালো বলতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতায় ঢাকার বৃষ্টির পানি আগে যা হতো সেটাই যদি আমি ধরে নিই, সেই বৃষ্টির পানিতে যে বাড়িতে
একটা প্লট নিয়ে যদি চিন্তা করি, সেই বাড়িতে একটা বিরাট উঠান ছিল এবং ওনাদের বক্তব্য অনুযায়ী, এক্সপার্টদের বক্তব্য অনুযায়ী প্রায় 60% বৃষ্টির পানি মাটিতে চুষে নেওয়া হতো, মাটির নিচে চলে যেত। আর মজার ঘটনা হলো, ঢাকা শহরে যখন লোকজন ঝাঁপিয়ে পড়লো 71-এর পরে, আর আপনার এই উঠানের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। তাহলে কি হলো, ওই 1 বিঘা জমিতে যে পরিমাণ বৃষ্টি হতো সেটিই হচ্ছে। সেটি কোথায় যাবে? একটি মাত্র সহজ জায়গা হচ্ছে রাস্তা। এখন রাস্তাতে যেতে পারে, রাস্তাতে হাফ এন আওয়ার থাকতে পারে যদি আমি প্রপার ড্রেনেজ সিস্টেম করে এই পানিগুলিকে নিয়ে যেতে পারতাম এবং পাম্প করতে পারতাম। যেখানে সমুদ্রের পানির নিচে, লেভেলের নিচে যদি একটি রাষ্ট্র হতে পারে, তা আমাদের এটা করা যাবে না তা না। এটা নিয়ে এনাম ভাই, ওনাকে তো আমি পরে এগোবো, আপনি আমাকে বলেন। বলা হচ্ছে, আজকে আমি আপনার একটা ইন্টারভিউ পড়েছি, বলা হচ্ছে ওয়াসার চেয়ারম্যান চমৎকার ভাবে বলছেন, ঢাকা শহর আল্লাহর প্রদত্ত ইয়া, উনি যেটা বলেন, চারিদিকে নদী ছিল, ইয়া ছিল, সব নষ্ট হয়ে গেছে, এই জন্য নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা মানে ইয়া করার জন্য। তো এইটা কোনো একটা ইয়ারের সুয়েরেজের ইয়ার যিনি দায়িত্বে আছেন, ওনার ময়লা উঠাইতে পারেন না ঠিক মতো, ময়লাটা ঠিক মতো যায় কি না নিচে, সারফেস লেভেল ঠিক আছে, বুঝলাম যে ওনারা নিচে যে ডিপ ইয়ারটা যেটা আছে তার কোনো জিনিসই নাই। উনি বলছেন ঢাকা শহর আল্লাহ প্রচন্ড ভাবে সবকিছু দিয়েছিল, কিন্তু এটা ভরাট হয়ে গেছে, অতএব দায়িত্ব ওনার না। দেখেন, ঢাকা শহরের এমডি সাহেবের কথা বোধহয় বলছেন। জি জি, তাসকিন সাহেব, জি জি, উনি তো পরিবেশ আন্দোলন করতেন, পরিবেশ আন্দোলন এখনো করেন, এখনো করেন। উনি খুব ভালো বলতে পারেন, উনি আমার ভাইস প্রেসিডেন্ট, উনি কিন্তু খুব ভালো বলতে পারেন, বুঝছেন। উনি সময় সময় সুযোগ পেলে এটা বলেন যে এটা আমার দায়িত্ব না। চমৎকার, ঠিক আছে, আসলে কিন্তু ওটা দায়িত্ব তার না, কিন্তু দায়িত্বটা নিজের কাছে নিয়ে একটা বাহাদুরি করার একটা সুযোগ তো আছে, উনি নেওয়ার সবসময় তালেই আছেন, অথচ এটা তার দায়িত্ব না। আপনি রাজুকের যে আইন 1996 সালে 17 নম্বর ধারাতে তাকে বলে দেওয়া আছে, নামটা হলো ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউরেজ অথরিটি, মানে পানি সরবরাহ করবে এবং ময়লা যে না না সেটাকে সে ট্রিটমেন্ট করবে, নদীতে ফেলে দেবে না। কিন্তু উনি করেন কি, উনি করেন কি, না না উনি করেন কি, ড্রেনেজ যেটা বৃষ্টির পানি যাওয়ার যে পথগুলো আছে সেগুলি উনি নির্মাণ করে সিওয়েজটাকে বৃষ্টির পানির মধ্যে পাঠিয়ে দিয়ে নদীর মধ্যে পাঠিয়ে দেন, দেন উল্টো কাজটা করেন। বেশ, আমি আপনাকে এখানে এটা কারণটা কি, আপনি ঢাকা, আমাদের বাংলাপিডিয়া আছে, বাংলাপিডিয়াতে অনেক ঢাকা শহরের পুরনো ম্যাপ আছে। আপনি এই 25 বছর আগের ম্যাপ দেখেন, 50 বছর আগের ম্যাপ দেখেন, 100 বছর আগের ম্যাপ দেখেন, আপনি কিন্তু ঢাকা শহর কিভাবে একটা ঘন বসতিপূর্ণ, ঘন বিল্ডিং পূর্ণ বাড়ি হয়ে একটা শহর হলো খুব সহজে দেখতে পাবেন। এবং আপনি দেখতে পাবেন যে সত্যি ঢাকার এই আপনার রমনা লেকের পূব দিক দিয়ে কমলাপুর হয়ে আরামবাগ হয়ে নদী ছিল, আর ধোলাইখাল নদী ছিল, তো সেদিনও দেখেছি, এটা আমরা না বললেও আমরা বিশ্বাস করবো, কিন্তু এখান দিয়ে যে নদী ছিল, ধোলাইখালে তো আমি গোসল করেছি ভাই। আপনি ধোলাইখালের কথা আমি রাখলাম, কিন্তু যেখানে যে শান্তিনগর এলাকায় যেখানে জলজট হচ্ছে বা যেটা বলা হচ্ছে, এখানে নদী ছিল, বাসাবো এলাকায় নদী ছিল, এই যে আপনার 27 নম্বর ধানমন্ডি, এখানে যে বৃষ্টির পানি জমছে, এখান দিয়ে উত্তর দিক দিয়ে এই তালতলা নদী দিয়ে নদী ছিল, এবং নদী কেবল না, সেখানে খাস জমি ছিল, খাস জমির নদী, বুঝছেন। এগুলোকে সব ভরাট করে দখল করে বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেছে। এই বিল্ডিং তো হওয়ার কথা না। আপনার খাস জমির নিয়মে যাচ্ছে, এগুলো কোনো সময় এইভাবে এটা ব্যবহার করা যাবে না। কিন্তু তার মানে জমি খাস থাকেনি, না না, জমি দেখেন, এটা তো আপনি আরেকটা খেল হয়েছে, ড্যাপ হয়েছিল না, হ্যাঁ ড্যাপের যে ম্যাপ তৈরি করা হলো সেটা করা হলো আরএস রেকর্ড অনুযায়ী, সিএস রেকর্ড অনুযায়ী সেগুলো নদী, আরএস রেকর্ড অনুযায়ী সেগুলো সব ব্যক্তিগত জায়গা, বুঝছেন। এই কাণ্ড হয়েছে। আমি তখন বললাম যে ড্যাপ আপনারা করেছেন, এটা আরএস এর নদী টদী শেষ, কিন্তু পরিবেশ আন্দোলনের ভীষণ একটা তার আন্দোলন করলো যে ড্যাপ বাস্তবায়ন করতেই হবে। তখন তাদের সঙ্গে আমার ঝগড়া, যে ভাই তুমি দেখেছো যে কি করেছে এরা, তারা বিশ্বাসই করতে চায় না। এইরকম আপনি তো ভাই পরিবেশ আন্দোলনের লোকেরা, আপনি সরকারও পাবেন, রাস্তায়ও পাবেন, ওখানে গিয়ে একরকম কথা, এখানে আর এক রকমের কথা। তার মানে আপনি বলতে চাচ্ছেন রাজনীতিবিদদের মতো একটা এই চলছে, আপনি এটা চলছে। আপনি 17 নম্বর যে ওদের তো প্রথম দুটো কাজ হলো তোর পানি সাপ্লাই আর সিউরেজ ট্রিটমেন্ট। হ্যাঁ, ড্রেনেজের কথাও বলা যায়, একটা ঠিক কথা, আপনি পানি উন্নয়ন বোর্ডকে একটা লিমিট করে দেওয়া হয়েছে, ওকে বলা হয়েছে যে 1000 হেক্টরের বেশি হলে সে প্রকল্প নিতে পারবে। ঢাকা শহরের যে ওয়ার্ডগুলো আছে এগুলো গড়ে এই মিনিমাম 400 হেক্টর আছে,
এবং 1000 হেক্টরের বেশিও আছে। আপনি 2টো বা 3টে এক করলে পারেই 1000 হেক্টরের বেশি হয়ে যায়। 2টো বা 3টে ওয়ার্ড মিলে যখনই পানিটা ড্রেনেজ হিসেবে যাবে, মানে বৃষ্টির পানি, ওটা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের আওতায় চলে আসছে, কারণ সে এই এলাকা 1000 হেক্টরের বেশি হয়ে যাচ্ছে। খাস জমি আছে, খাস জমি কখনো হস্তান্তরযোগ্য নয়। আপনি আরএস ম্যাপ এনেন না, আপনি সিএস ম্যাপ আনেন, আপনি পুরাতন রেকর্ড আনেন, অরিজিনাল রেকর্ড আনেন, নিয়ে সেগুলো ভেঙে দেন ভাই, ভেঙে দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করেন। নদীগুলোকে, এখানে নদীগুলো ছিল, খালগুলো ছিল, খালটা কিন্তু এই আপনার ইয়ের মধ্যে, ওয়াসার এর মধ্যে নাই। তাকে বলাচ্ছে নর্দমা। নর্দমা মানে হলো নালা তৈরি করার জন্য, নালা তৈরি। নালা হলো সিওয়েজের নালা যেগুলো আছে, এটা কংক্রিটের যেগুলো বক্সগুলো করে সেগুলো, কিন্তু যখন খালটা তো তার আওতাভুক্ত না। তো এখানে ছিল খাল, সেই খালগুলো তো উদ্ধার করতে হবে। এখন ওয়াসার এমডি চলে গেলেন, বললেন যে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। আপনি কিছু ওর উপরে মাটি ফেলে ভরাট করে তার উপরে একটা ছোট একটা বাড়ি করা হয়েছে, ওটাকে আপনি উচ্ছেদ করে দিলেন, তো ওটা কোনো লাভ হলো না। তো খালটাকে তো তার সাইজ অনুযায়ী আনতে হবে, তাকে নিষ্কাশন পথ দিতে হবে। তো আপনি ওই মানুষটা উঠিয়ে দিলে পারে তো হলো না। এসব কাজ করতে পারে পানি উন্নয়ন বোর্ড, তার ম্যান্ডেট আছে, তার আইন আছে, তার লোকজন গ্রিন রোডে বসে আছে, কেউ জিজ্ঞেস করে না। তার লোকজন জনবল নিয়ে বসে আছে, কেউ জিজ্ঞেস করে না। আপনিও এখানে লেখা আছে যে বললেন যে ওয়াসার এমডি বলছে যে সব কাজ হয়ে যাচ্ছে, তার কাজ না রে ভাই। সে একা তালপাতার সিপাহী হয়ে সে মিডিয়ার বলার জন্য সে ঘুরে বেড়ায়, মিডিয়াতে তার চেহারা আসার জন্য, আর কিচ্ছু না। এটা তার কাজ না। সে সময় সময় বলে এটা আমার কাজ না, সময় সময় বলে। আমার সঙ্গে একদিন কোন এক টক শোতে ছিল, উনি তখন বললেন যে এটা আমার কাজ না। একটা ফোন আছে, দেখি। বুঝছেন? দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি অ্যাডভোকেট কল্লোল, সুপ্রিম কোর্ট এবং প্রকাশক, জাতীয় দৈনিক আমাদের সময়। আমার প্রশ্ন হচ্ছে প্রকৌশলী ডক্টর মোহাম্মদ এনামুল হক সাহেব, উনি যদিও পানি সম্পদ বিশেষজ্ঞ। যানজটের পরে আমার যে প্রশ্নটা হচ্ছে, এখানে সবাই বলছে ঢাকা শহর, মেট্রোপলিটন শহর 7% মাত্র গাড়ি অ্যাবজর্ব করতে পারে, সেখানে 25% গাড়ি চলছে। এক। দ্বিতীয় হচ্ছে এই গাড়ি যারা কিনছেন তাদের সামাজিক অর্থের উৎসটা কি? এক, যেখানে মানে 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 দরিদ্রতার সাথে আমাদের যুদ্ধ করতে হচ্ছে, ঢাকা শহর মেট্রোপলিটনে প্রতিদিন এই 200 করে গাড়ি নামে, এই গাড়ি কেনার অর্থের উৎসটা কি? আর গাড়ি একটা মেনটেন্যান্স করতে ড্রাইভার সহ একটা মানে মানে গাড়ির মালিকের 50,000 টাকা লাগে মাসে। এই অর্থের উৎসটা কি? দুদক যদি সুন্দরভাবে অনুসন্ধান করে, তাহলে আমার মনে হয় যারা দুর্নীতির পয়সায় গাড়ি কিনছেন তারা বোধহয় তখন বোধহয় গাড়িটা কমে গেলে তখন যানজটটা কি কমতো না? আমার প্রশ্নটা বিনয়ের সাথে এটা। আচ্ছা, ঠিক আছে। না, ধন্যবাদ। আপনি কিন্তু আমরা আজকে যে প্রধান বিষয়, আলোচনার বিষয় হলো যে জলজট, এবং আমাদের যখন এই যে বৃষ্টি হচ্ছে তখন তো গাড়ি তো নামতেই পারছে না, মানুষ নৌকা দিয়ে চলছে। গাড়ি যখনই যাচ্ছে একটা, তখন তো তার পিছনে সব লাইন জট, সব। হ্যাঁ, ওই এটা আপনি একটা ভালো কথা বলেছেন। এটা আমার মনে হয় আরেকদিন এটা নিয়ে আলোচনা করতে হবে। 7% আমরা জানি। হ্যাঁ, এটা আমরা আরেকদিন আলোচনা করব। 25% জায়গা আছে, এই বিষয়টি নিয়ে আরেকদিন আলোচনা করতে পারে। এটা আজকে আমরা যে জিনিসটা বলছি সেটা হলো যে পানি উন্নয়ন বোর্ডকে এর দায়িত্ব পালন করতে দিতে হবে, একে ধরতে হবে, এর ম্যান্ডেট অনুযায়ী একে কাজ করতে দিতে হবে। এর 6 নম্বর, এর হলো 2000 সালের আইন, যেটা পানি উন্নয়ন বোর্ডের 6 নম্বর ধারা এটা বলা আছে, এবং ওয়াসার যে হলো 1996 সালের আইন 17 নম্বর ধারায়। দুটোর স্পষ্টকরণ করা দরকার আছে যে ওয়াসা কতটুকু কাজ করবে, তারপরে পানি উন্নয়নের দায়িত্ব দিতে হবে। এই আসল জায়গাটা হইলো এখন এরপরে দেখি সিটি কর্পোরেশনের কতটুকু এখানে ওনার কঠিন কর্য ছাড়া আসলে বিলাল ভাই বলেন। যদিও আমরা দেখা যাচ্ছে যখনই কোনো সমস্যা হয় বা ইয়া হয়, আমরা উত্তরের সমস্যা কিন্তু সব উত্তরে, এই পানি কিন্তু উত্তর থেকে, উত্তরের কর্মকর্তাদের আমি পাই না, বলতে বাধ্য হচ্ছি যে কোনো সময় পাই না, এবং কোনো জিনিস হলে তখন আপনাকে আমাদেরকে ডেকে নিতে হয়, এবং অথচ দক্ষিণে কিন্তু এই সমস্যাগুলো আপনি সুন্দরভাবে ডাকেন না সম্ভবত। আমরা খুব সুন্দরভাবে ডাকি। আসলে এখন জনপ্রতিনিধির মাধ্যমে এই দুইটি সিটি কর্পোরেশন পরিচালিত হচ্ছে, এবং 2জন মেয়র মহোদয় নির্বাচিত হওয়ার পরে যে বিষয়টি উপলব্ধি করেছেন যে শহরের মূল সমস্যাগুলো কি, তার মধ্যে জলাবদ্ধতা একটা মূল সমস্যা, যানজট এবং জলাবদ্ধতা। যানজট তো আছেই, আজকে যেহেতু এই বিষয়ে আলোচনা, এবং তারা অনেক উদ্বিগ্ন এবং এই বিষয়গুলো নিয়ে তারা বোঝার চেষ্টা করেছেন, এবং কিভাবে কেন হচ্ছে, কার জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে, উপায়টা কি, এগুলো নিয়ে কিন্তু তারা
দুইজন বিরাট মেয়র প্রকল্প। মহোদয় সমস্ত বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, চেষ্টা করে যাচ্ছেন, ইতিমধ্যে বেশ কিছু কাজও তারা করেছে, কিন্তু একদম একটা কথা বসে বলি, নাই। জনগণের হয়ে কথা বলি, জনগণ জি। বিশ্বাসই করে না। এখন আপনি বলেন জনগণের বিশ্বাসটা কোন জি, জায়গায় আছে? জনগণকে তো আসলে জনগণ দেখবে যখন পানি থাকবে না, নগরে বৃষ্টি হবে, যেমন ওই দিন 133 কিলোমিটার বৃষ্টিপাত হয়েছে, মিলিমিটার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, জি। কিন্তু পানি ছিল, কিছুক্ষণ তো ছিলই, বেশ কিছুক্ষণ সব ছিল, সব এবং শহরেই এইরকম বৃষ্টি হলে বৃষ্টি থাকবে। হয় এবং তাতে পানি ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, খুব কিন্তু থাকে আমি না। রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, আমি পানির মধ্যে দিয়ে হাঁটি, কিন্তু আপনি তো আমাকে গর্তে ফেলে দিচ্ছেন। হ্যাঁ, এখন গর্ত তো কিছু উন্নয়ন কাজ চলছে, এখন উন্নয়নের না। নামে যদি আপনি এই বর্ষার যে- মধ্যে এগুলো করেন, না। মানুষ তার জীবন নিয়ে টানাটানি না, করছে। এই ধরনের পানি যাতে নিষ্কাশন হয় দ্রুত, কারণ সিটি কর্পোরেশন কতটুকু কাজ করে জি। এটা এখানে দুইজন বিশেষজ্ঞ আছে, ওনারা জানেন যে সিটি কর্পোরেশন হলো সসার ড্রেন আর কিছু আছে পাইপ ড্রেন। মূলত এই সসার ড্রেন এবং পাইপ ড্রেন থেকে পানিটা ওয়াসার ড্রেনে চলে যাবে এবং সেখান থেকে ওয়াটার পন্ড যেগুলো রয়েছে সেখানে যাবে, সেখান থেকে পাম্প হয়ে পানিটা নদীতে যাবে। কিন্তু বিলাল ভাই, যেমন আপনি আমাদের পাম্প হয়ে যাবে, জি। বর্ষা পৌঁছাতে ময়লাগুলো উপরে উঠে এখানে রাখে, আবার ওইটাই ময়লা ওটার ভিতরে ঢুকে, হ্যাঁ, তাহলে আপনার যাবে কি না, করে? সেটা একটা অব্যবস্থাপনা। ক্লিন যেটা করতে যায়, এটা নিয়ম হচ্ছে যে ক্লিন যখন ময়লাটা তুলবে সেটাকে একটু স্টেবল করতে হবে, হ্যাঁ, ওখানে রাখে, হ্যাঁ, ওখান থেকে ধরা উড়ে সব কিন্তু দোকানপাটে চলে যায়। নিয়ম বন্ধ হচ্ছে যে নিয়ে আমরা সাথে বাসায় যাই। সাথেই হয়তো পানিটা নিংড়ে গেলে, পানিটা অ্যাবজর্ব করলে সাথে সাথে আবার ট্রাকে নিতে হবে এবং এটা না, না। আপনার কোনো অপসারণ জায়গায় না, করতে আমরা গত হবে। 2 মাস ধরে দেখলাম যে উঁচু হয়ে ঢিবি হয়ে আছে এবং প্রত্যেকটা বাসার আবার ইয়ার আগের থেকে জায়গায় শুয়ে ফেরত না, খোলা আছে। সেটা হচ্ছে একটা অব্যবস্থাপনা। না, কিন্তু উনি তো বলেন সে- কোনো অব্যবস্থাপনা ওনার নাই। না, সেটা হয়তোবা ফিল্ডে যারা কাজ করে তারা সেইভাবে দায়িত্ব পালন করে না, সেটা হচ্ছে একটা বিষয়, সেটা হয়তো কর্মীদের অবহেলা। আমি মনে করি যে এগুলো যখনই তুলবে সাথে সাথেই কিন্তু পানিটা যখন নেমে যাবে সাথে সাথে এটা ট্রাকে নিয়ে এটা ডাম্পিং করতে হবে, তো এটা এটা ডাস্ট নিয়ম। হয়ে যাচ্ছে, হ্যাঁ, যখন আপনার না নিবে তখন তো আবার ডাস্ট Dust হয়ে হয়ে আবার বৃষ্টি হলে ওটা ড্রেনেই দিয়ে যাবে। আমাদের নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। তো সেই কারণে মাননীয় মেয়র দুইজনই কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। যেমন আমাদের মাননীয় মেয়র মহোদয়, আমাদের 5টা অঞ্চল রয়েছে, কোথায় কোথায় পানি জমে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি এবং কেন জমছে সেটাও আমরা আইডেন্টিফাই করেছি। যেমন গত 2 দিন আগে যেটা জমেছে, কালকেও আমরা ওয়াসার সঙ্গে বসেছি, কালকে ওয়াসার যারা ইঞ্জিনিয়ার এই ড্রেনেজ সিস্টেমের সঙ্গে রয়েছেন তাদের সাথে আমরা কালকে বসেছি যে আসলে কি করণীয়। যে সেই করণীয়গুলো কিন্তু আসলে শুধুমাত্র যে সিটি কর্পোরেশন বা ওয়াসার তারও নয়, এর সঙ্গে কিন্তু আরো বেশ কিছু সংস্থাগুলো আছে। সংস্থা জড়িত আছে। যেটি মোবাশ্বের ভাই বলছিলেন যে পানিটা তো অ্যাবজর্ব করতে হবে, সেই অ্যাবজর্বের জায়গা আসলে একদমই কমে গেছে। আর চারিদিকে যে জলাধার ছিল সে জলাধারগুলেন কি হয়েছে বাস্তবে, সেগুলেন ভরাট হয়ে বরং আমাদের যে সিটির এরিয়াটা তার থেকে অনেকটা উঁচু হয়ে গেছে। আর এখানে 26টা খাল ছিল, সেই 26টা খাল ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, সেখানে হয়তো বিল্ডিং উঠে গেছে। না, কিন্তু বিলাল ভাই, আমরা জি। বারবার বলছি 44টা খাল ছিল, এরপরে 26টা হিসাবের মধ্যে আছে, কিন্তু একজনও বলে না আমি কাল থেকে খালগুলো উদ্ধার করব। যুগের পর যুগ এই যে ঢাকা শহরবাসী কেন বিশ্বাস করে না, রাজধানীবাসী বিশ্বাস না করা, অথবা চট্টগ্রামবাসী কেন বিশ্বাস করে না, একটাই কারণে। আমি বলছি 44টা খাল ছিল, 26টা এখন অস্তিত্ব আছে, যে কয়টাই কিন্তু থাকুক, কেউ এই কিছু চেষ্টা খালগুলো না, তো পানি প্রশ্ন উন্নয়ন হচ্ছে উদ্ধার যে- করে, তাকে দেন না, তাকে তো বলছেন না। আরে খালটা উদ্ধার করবে কে, সেটা নিয়ে তো ওই তো সমস্যা। পানি উন্নয়ন উদ্ধার, আপনি বলছেন না, তাহলে খালের মেয়রকে তো ধরছেন। খালের মালিক আছে, জি। সেটাকে মেনটেন করেন, সেটাও বলা আছে। আমরা করেছি, আমাদের মাননীয় মেয়র মহোদয় কিন্তু কিছু কাজ করেছেন, কিন্তু আসলে আরো যে সমস্ত সংস্থা আছে তাদেরকেও দায়িত্ব পালন করতে হবে। তাদেরও এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে। এবং সেই সাথে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে যে আমাদের যে যতটুকুনি ড্রেন আছে, যতটুকুনি পানি যাওয়ার সুযোগ আছে সেটাও কিন্তু আমরা নষ্ট বন্ধ করে করে দিচ্ছি। যেমন ময়লা আবর্জনা যা আছে আমরা কিন্তু স্বভাবগত কারণে আমরা ড্রেনের মধ্যে ফেলে দেই, হাতে যা পাই হয়তো ফেলে দেই, রাস্তায় ফেলে দিচ্ছে। রাস্তায় ফেলে দেই। ওটা হয়তো ওই আপনি দেখবেন যে যত ড্রেন আছে, যে খোলা ড্রেন বলেন, পাইপ ড্রেন বলেন, ওর মধ্যে কিন্তু দেখবেন প্রচুর পরিমাণ বর্জ্য এবং সেটা এমন শক্ত হতে হতে সিমেন্টেড হয়ে যাচ্ছে, ক্লিন হচ্ছে না নির্ধারিত সময়ের মধ্যে, ক্লিন করার জন্য সীমাবদ্ধতা রয়েছে। এবং যে পরিমাণ এই নগরায়ন হয়েছে, যে পরিমাণ মানুষ বেড়েছে, সে অনুযায়ী ড্রেনের পরিমাণও হয়তো বাড়েনি, যেভাবে পানিটি সহজভাবে যেতে পারে সেই ব্যবস্থা হয়নি। অনেক আগে হয়তো একটা পাইপ ড্রেন বসিয়েছে, সেটা সে পুরনো অবস্থায়
রয়ে গেছে। আপনি এই ফেয়ারলি হাউসের সামনে যদি দেখেন এই পাইপটা যখন তোলা হয়েছে আপনি দেখবেন উপরের দিকে সামান্য একটু আপনার ফাঁক ছিল, তেমন কোনো জায়গা ছিল না, পুরাটাই কিন্তু সিল হয়ে গেছে, পুরাটাই কিন্তু সিল হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। কারণগুলিও তো আমাদের ফোন আছে। তারপরে আমি আপনার কারণ আপনি উত্তরের মেয়রের সাথে আপনি খুব ক্লোজ, আপনাকে দুই মেয়রের সাথে আমি না আপনাকে ধরতে হবে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি লুৎফর রহমান বলছি বিরাসার বাংলাদেশ থেকে। জি, আমার প্রশ্নটা হলো যে এবার এপ্রিল মে থেকে বৃষ্টি শুরু হয়েছে, আগাম বৃষ্টি এবং বর্ষাকাল দীর্ঘায়িত হওয়ায় অর্থাৎ জলবায়ু ঋতু পরিবর্তনের সুস্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। তো এই প্রেক্ষাপটে ভবিষ্যতে রাজধানীর জলজট বা জলাবদ্ধতার সমস্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এ ব্যাপারে কি প্রিকশন এবং সাবধানতা আমাদের করণীয় কি, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। মুবাশশির ভাই, এবার আপনি বলেন। আমি ভাইয়ের কথা দিয়ে আমি শুরু করবো। উনি একটি সুন্দর কথা বলেছেন যে ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডের এই কার্যক্রম যদি সমন্বিত না হয় তাহলে এই দুর্ঘটনা কমানো খুবই কঠিন। যেরকম 17 ধারায় 17-2 ঘতে এই বৃষ্টির পানি সংক্রান্ত সমস্ত কিছুর দায়ভার দেওয়া হয়েছে ওয়াসাকে, কিন্তু ওয়াসা ওই যে উনি যে কথা না ওয়াসার সেই ক্ষমতাটি ওই পর্যায়ে নাই। সমস্ত না, ওকে বৃষ্টির পানি মানে রোড থেকে বা পাড়া থেকে নিয়ে নদীর খালে এটা দেবে, ওই ইয়েতে খালে পাঠিয়ে দেবে। এই আমি সেটাই বলছি। দেখেন বলছে বৃষ্টির পানি নিষ্কাশন সহ নিষ্কাশন সুবিধার জন্য ময়লা নির্গমন প্রণালী নির্মাণ ও সংরক্ষণ এবং তার তৈরি, এবং ওয়াসা সেই নালা তৈরি করছে। আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। আমার চোখের সামনে এই ঘটনা ঘটছে নতুন, এবং দুই মেয়রের সাথে ওয়াসা কিন্তু বলেছে যে আমরা এগুলি সিটি কর্পোরেশনকে দিয়ে দিতে চাই, তাই তো? হ্যাঁ, আরো ভয়াবহ অবস্থা। আমি একটু শেষ করে নেই। দেখেন ভয়াবহটা আমার কাছে আরো বেশি লাগছে এই কারণে, কালকে আমি এই কথাটা বলেছি, এখানে প্রচুর অর্থ ব্যয় করে বড় সাইজের পাইপলাইন বসানো হচ্ছে মিরপুর শেওড়াপাড়া এই এলাকায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো জিনিস দেখেছি, এই দামি পাইপ, কিন্তু এই পাইপের প্রধান, আপনি তো আমার চেয়ে ভালো বুঝবেন, জয়েন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রাইট? জয়েন্টের জন্য স্পেসিফিকেশন দেওয়া আছে, এই জয়েন্টগুলি কিভাবে হবে। জয়েন্টের নিচে ঢালাই করার কথা যাতে প্রেসারে এটা দেবে না যায়, তাতে জয়েন্ট তো ফাঁক হয়ে যাবে। এবং এই ঘটনাগুলি ঘটেছে পুরানা পাইপ তোলার সময়, দেখা গেছে একটি পাইপ আরেকটা পাইপ থেকে নেমে গেছে। কারণ রাস্তায় যা থাকার কথা 5 টন বা 6 টনের গাড়ি, সেখানে 10 থেকে 12 টন এই পাইপের উপর দিয়ে যখন যায় এই জয়েন্টগুলি ডিসপ্লেসড হয়ে যায়। এখন কোটি কোটি টাকা খরচ করে আপনি পাইপ বসাচ্ছেন, পাইপের জয়েন্ট সম্পর্কে আমি ওখানে যে কোনো ইঞ্জিনিয়ার পাই নাই, কোনো মিস্ত্রি পাই নাই, লেবার ইজ ডুইং ইট। তারপরে আপনার ম্যানহোল, যেটা আপনার কি বলে, দুইটা পাইপের মাঝখানে পিট যেটা করা হয় ক্লিন করার জন্য, সেটার যে ড্রয়িং আছে, যে স্পেসিফিকেশন আছে, আমি মনে করি অলমোস্ট 100% ভায়োলেট করে করা হচ্ছে। কি রকম ব্রিক দিয়ে এটা করা হচ্ছে এই প্রধান সড়কে, যেখানে 15 টন পর্যন্ত গাড়ি যায়, এই 15 টনের গাড়ির লোড এই দেয়ালগুলি নেওয়ার কোনো ক্ষমতা নাই। 1 2 নম্বর হচ্ছে এটার আবার একটা মাপ দেওয়া আছে যে পিটটা এত নিচ পর্যন্ত যেতে হবে, পাইপটি এত উঁচু পর্যন্ত থাকতে হবে, যাতে পাইপের শক্ত আবর্জনাগুলি পিটের ভিতরে পড়লে নিয়মিত পিটটি ক্লিন করে ওই এলাকাকে চালু রাখা। দেখা যাচ্ছে যে পিটও যেখানে শেষ, পাইপও সেখানে নিচে শেষ, অর্থাৎ ময়লা কালেকশনের কোনো জায়গা নেই। 1 এরপরের ঘটনা আরো ডেঞ্জারাস। এখানে হয় আপনার কাস্ট আয়রনের ঢাকনি দেওয়া হয় অথবা কংক্রিটের ঢাকনি দেওয়া হয়। আপনারা ম্যানহোলের মাথায় কাস্ট আয়রন চুরি হয় বলে মাঝখানে শুরু হয়েছিল কংক্রিট। আমি এই কংক্রিট গুলি নিয়ে টেস্ট করেছি, যেহেতু এখানে রাস্তার হাইয়েস্ট লোড হবে। আমি মনে করি সিটি কর্পোরেশন বা ওয়াসা কেউ এগুলি কোনো জায়গায় টেস্ট করে না। ডবল লেয়ারের রড থাকার কথা এবং 10 টন 20 টনের লোড নেওয়ার ক্যাপাসিটি আছে, এরকম একটি ঢাকনিও পাবেন না। পাবেন কিছু মানিক মিয়া এভিনিউতে এই টিএনটির ইউটিলিটি ডাক্ট যেটা করা আছে সেইখানে, সেটা কিন্তু ভাঙেও না কোনোদিন, কারণ এটা বিদেশের কনসালটেন্ট দিয়ে, কন্ট্রাক্টর দিয়ে কাজ করানো হয়েছে। এখন এই যে ওয়াসা 350 কিলোমিটারের মতন তাদের নতুন পাইপিং সিস্টেম করছে, যেটার মাধ্যমে খুব কুইকলি আপনার পানিগুলি পিঠে চলে যাবে, কি বলে ইয়েতে চলে যাবে, খালে চলে যাবে বা কমান্ড এরিয়ায় চলে যাবে, সেখান থেকে পাম্প করা হবে।
হ্যাঁ 1 বছর এগুলি খুব সুন্দর কাজ করবে, 1 বছরের ভিতরে এগুলি সব ডিসপ্লেসড হবে। আমি আজকে আপনার মাধ্যমে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে ওয়াসা, সিটি কর্পোরেশন, আমাদের এই বিশেষজ্ঞ মানুষজনকে নিয়ে র্যান্ডম কতগুলি জায়গায় এই জয়েন্টস গুলি চেক করা হোক। আমি আপনাকে আজকে বলে দিচ্ছি 80 থেকে 90% স্পেসিফিকেশন ভায়োলেশন করে এই কাজটি করা হয়েছে। পিছনে আরো কাহিনী আছে। না এগুলো তো আছে, আমি তো শর্টকাটে বলতে চাচ্ছি। এই যে অর্থ কোটি কোটি টাকা মাটির নিচে আমি দিচ্ছি, যেটা দেখা যাচ্ছে না, এই কানেকশনগুলি কখন হয়েছে? আমার অফিসের পুরো জানলা দিয়ে আমি বসে বসে এগুলি দেখি। প্রচন্ড বৃষ্টিতে এই ডাক্ট লাইন যে কাটা হয়েছে ডুবে গেছে, সেইখানে পাইপ জোড়া লাগাই দিয়ে কাজ শেষ করে চলে আসতেছে। এখন আমাকে বলেন ভাই, আপনি কি দেখেছেন পানি বৃষ্টিতে ভিজে আছে ওইখানে পিচের কাজ? হ্যাঁ, তা আপনি এটার কাহিনী আছে তো, বলবো কিনা বলেন। আমি একটু শেষ করে নিই। এখন আমার ঢাকা শহরকে আমরা এখন কিন্তু বাদ দিয়ে প্রথম কাজ যেটি করেছি পানি, আমি রাইট রং ওনারা এক্সপার্টরা বলতে পারবে, বাদ দিয়ে ঢাকাকে পানি বন্দি করেছি। কিন্তু টেকনোলজি ইজ দেয়ার, আমি এটা ড্রেন আউট করতে পারি। এখন ড্রেন আউট করার জন্য যেখান থেকে আপনি পাম্প ব্যবহার করবেন সেইখানে তো আমার এই পানিগুলি প্রচন্ড গতিতে পৌঁছাতে হবে। এটা যে সম্ভব, খোকন সাহেব যখনই মেয়র হয়েছিলেন, আমরা আমাদের ইনস্টিটিউট থেকে এই যে বোধহয় 7 দিন কি 15 দিনের মাথায় এই জলাবদ্ধতা নিয়ে একটা বিরাট কনফারেন্স আমরা করেছিলাম। বাংলাদেশের সব জায়গা থেকে এক্সপার্টরা এসেছিলেন, ওনাদের ওইখান থেকে সবার মতামত কিছু দেওয়া হয়েছিল শান্তিনগরের পানি দূর করার ব্যাপারে। এবং শান্তিনগরের পানি আপনাদের মিডিয়ার বক্তব্য অনুযায়ী আগের মতন এখন আর ওখানে পানি জমে না, এবং ওনাদের বক্তব্য অনুযায়ী 60 to 70% অলরেডি বিন কমপ্লিটেড। এই আরো কিছু বাকি আছে, ফ্লাইওভারটা শেষ না হওয়া পর্যন্ত ওই বাকিটা শেষ করতে পারবে। এটার দ্বারা আমি এটাই বলতে চাচ্ছি, এটা রাইট অর রং এটা না, চাইলে ঢাকা শহরের জলাবদ্ধতা 2 বছরের ভিতরে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। এই নাম্বার বলেন। দেখেন উনি বলছেন চাইলে হবে, আপনি বলছেন পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ড নিয়ে কথাই বলা হয়নি। শোনেন, উনি দু একটা কথা বলেছেন, সেটা হলো যে একটা জায়গায় পাম্প করে তুলতে হবে না। পাম্পটা হলো যখন বাইরে নদীতে বন্যা আসে তখন পাম্প করার ব্যাপার আসে, অন্য সময় নয়। অন্য সময় যাবে, পানিটা অটোমেটিক যাবে, এখানে গেট আছে। পানির লেভেল বেশি হলে পরে এটা করতে হবে, রাইট? এটা অটোমেটিক চলে যাবে, সিস্টেমটাই ড্রেনেজ সিস্টেমটাই এরকম হবে। এটা আমাদের কারেকশন হলো। দ্বিতীয় জিনিস হলো, আপনি দেখবেন যে বর্ষাকাল আসলে সব খোঁড়াখুড়ি শুরু হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হলো আমাদের অর্থ বছর। এটা আপনি বোধহয় আগেও একদিন আলোচনা করেছি। এই অর্থ বছর এবার অর্থমন্ত্রী বোধহয় সংসদে কিছু একটা কথাবার্তা চলছে। পৃথিবীর সব দেশে আমি এটার পরে আমি দেখেছি হয় এপ্রিল মাসে আছে না ডিসেম্বর মাসে আছে। আপনি একটা দেশে এক পাকিস্তানি আছে, আমাদের মতো আমরা পাকিস্তানপন্থী, এখানে সরকার পাকিস্তান এক জায়গায় খালি একটা জায়গায় শোনেন, এই জুন জুলাই মাসেরটা আছে শুধুমাত্র দুর্নীতি আর কোনো জায়গা নাই। শোনেন, আপনি মুবাশশির ভাই যে কথা বলছেন যে ওখানে, আরে ভাই বিল তো আগে নিয়ে গেছে, এক্স্যাক্টলি বিল নিয়ে গেছে। এবং এটা আপনার সংসদীয় বাজেট যখন পাস হয়েছে জুন মাসের 1 তারিখে, এটা 2 তারিখে, তখন উনি যখন বাজেট আমাদেরকে দেখালেন, আমি দেখলাম যে এ পর্যন্ত খরচ হয়েছে পুরো বছরের 10 মাসে কি 11 মাসে 30%, অগ্রগতি 30%, 35%, আর 1 মাসে কি 100%। হোয়াট ইজ ননসেন্স? ইট ইজ নট পসিবল। এটা হলে 1 মাসের ননসেন্স হলো কি, টাকাগুলো রিলিজ করবে আর বলবে কাজ শেষ করে দিবেন। আপনি শেষ দেখাতে পারবেন তো? টাকা সব নিয়ে গেছে, অথবা চেকের মধ্যে আটকানো আছে, বাক্স এর মধ্যে আছে। আপনি দেখবেন যে টাকা পাচার ব্যাংকে আমি এবার লক্ষ্য করেছি এই জুন মাসের শেষে আর জুলাই মাসের শুরুতে প্রচন্ড রকমের মানে টাকার ব্যাংকগুলোতে সব চলছে বিভিন্ন জায়গায়। এগুলো সব এই ব্যাপার, চুরি টুরি যেগুলো হচ্ছে বাইরে যাচ্ছে সব এই ব্যাপার। এগুলো হলো এই সময় প্রচুর পরিমাণে টাকা, শুধু মানুষ সব ব্যস্ত আছে সে টাকাগুলো কোথায় লুকাবে এইটা নিয়ে, টাকাগুলো নিয়ে তারপরে কাজ করে দিবে। এইসব কাজ চলতেছে বর্ষাকালে, বুঝছেন? এসব কাজ হবে। এই হলো কাহিনী, এটা হলো একটা বিলাল ভাই বলেন। সব কাজ জুন মাসে, মে জুন মাসে হয় এবং জুন জুলাই এবং বর্ষার সময় পানি উন্নয়ন বোর্ডের যত বালু ফেলা, বস্তা ফেলা সব এখানে, 2 বস্তা ফেলার বাকিটা বলে ওরা উড়ে গেছে। না, এটা যে বিষয়টি আসছে যে যেহেতু আমাদের জুন মাস থেকে জুলাই মাস থেকে পরবর্তী জুন হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার, এবং উন্নয়ন কাজটা এর মধ্যে সম্পন্ন হয়। বাজেট পাস হওয়ার পরে
একটা সময়ের প্রয়োজন হয়, অ্যালটমেন্ট যায়, তারপরে এর উপরে প্রকল্প গ্রহণ, টেন্ডার পদ্ধতি, স্বাভাবিক কারণে একটা পরবর্তীতে যায়, বর্ষাতে চলে যায়। হ্যাঁ চলে যায়। বাট এটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে যে না, কিন্তু কিভাবে কাজগুলো কিন্তু 30 থেকে 40% এর বেশি হয় না, এটা আরম্ভই হয়ে যায় মে মাস থেকে। না না, দানেশ না, ভাই, একটা এটা- সিম্পল কথা বলি, আকবরের মতন লোক বাংলাদেশের মানুষের সুযোগ সুবিধা চিন্তা করে এই যে বাংলা মাস এবং খাজনা আদায় করেছিল। আর আমরা 40 বছর পার হয়ে গেল আমাদের স্বাধীনতা, আমাদের নীতি 46 বছর হয়ে গেছে, আমি 40 ঊর্ধ্ব বলেন, হ্যাঁ, না, সেটা আমরা কেন আজ পর্যন্ত পাকিস্তান বলতে ওয়েদারের সাথে, ক্লাইমেটের সাথে সমাধান করতে পারছি না? ভারত কিন্তু ভারতে ভারতে হয়ে গেছে। ভারতে না ভারতের গোড়া থেকে করেছে। তারা তো অনেক অনেক চেষ্টা ভাই, করেছে তাদের তারা। নেতারা অনেক দেশপ্রেমিক ছিল, দেশকে জানতো, দেশকে বুঝতো। একটা ফোন আমাদের আছে, এখানে তো একটা ফোন আছে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফ মিরপুর থেকে বলছিলাম। জি, আমি থাকি মিরপুর 10-এ। আমি প্রায় ছোটবেলা থেকে দেখছি, প্রায় 10-15 থেকে মিরপুর কাজীবাড়ি সারা 1 ঘন্টা বৃষ্টি হলেই পানি, হাঁটুখানি পানি হয়ে যায়। কিন্তু 10-15 ধরে তাহলে আমাদের কোনো সরকারের কোনো কাজ করেনি। আমরা শুধুমাত্র পেপারে দেখি, টকশো শুনি, কিন্তু কোনো উপকার হয় না। উপকার হয় সেই ব্যবস্থা আপনারা করেন, সেই ব্যবস্থার সময় তাহলে আমরা উপকৃত হব। জি, আপনাকে ধন্যবাদ। আমি ওনার ছোট্ট একটু উত্তর দেই। ভাই, আপনার দুঃখ আমি খুব ভালোভাবে টের পাই, কারণ আমি ওই এলাকায় আমার অফিস। তো একটা জিনিস আপনাকে বলতে পারি যে আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স ক্যান কাম আপ উইথ এক্সিলেন্ট ডিজাইন অ্যান্ড প্রপোজাল, বাট ইমপ্লিমেন্টেশন ফুললি লাইজ উইথ দ্য পলিটিশিয়ান। আমরা ওই পর্যন্ত এখনো পৌঁছাতে পারি নাই। আমাদের দেশের পলিটিশিয়ানরা তাদের স্যালারি বৃদ্ধি, ট্যাক্স ফ্রি গাড়ির ব্যাপারে ইউনাইটেড, তখন জামাত, আওয়ামী লীগ, বিএনপি কেউ কোনো বাদ বিচার থাকে না, অল আর ইউনাইটেড। কিন্তু কতগুলি দেশের কাজে বিশ্বের চারদিকে তাকিয়ে দেখেন, যত ঝগড়া থাকুক, কিন্তু কতগুলি বিশেষ কাজে তারা কিন্তু ইউনাইটেড। আমরা এই যে ভাই একটু আগে বললেন, সমন্বিত এই ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয় হলে পরে এই প্রবলেম তো অলমোস্ট ফিনিশ হয়ে যায়। না, কিন্তু তাহলে আমরা যারা বাসি এখানে থাকি, আমরা ফ্লোটিং অবস্থায় থাকি, আমাদের তাহলে কি হবে? আমাদের এই যে আমরা পলিটিশিয়ান তৈরি করি, আমরা পলিটিশিয়ানকে সাপোর্ট করি, তার পিছনে দৌড়াই, শীতকালে তার পিছনে দৌড়াই, বর্ষাকালের কথা ভুলে যাই। যদি এই ভোলাটা যদি বন্ধ করতে পারতাম, এনাদেরকে যদি আমরা ধরতে পারতাম, কেন সমাধান করা যাবে না? তাহলে সমাধান করার সমস্ত রাস্তা রয়েছে, সমাধান করার মতন মানুষ রয়েছে, সমাধান করার মতন শক্তি মানুষের রয়েছে। আপনার সুষ্ঠু পরিকল্পনা এবং সমন্বিত পরিকল্পনা। না, কিন্তু বিলাল ভাই বলছেন না, ওনারা রেগুলার প্ল্যান করেন এবং ওনারা মিটিং করেন, কিন্তু মিটিং করার পরও আউটপুটটা কেন শুরু করেন না? আউটপুট দানেশ ভাই একদম নাই, সেটা বলা যাবে না। কারণ ওনারা কিন্তু প্ল্যান করে, আমি যতদূর জানি, আমরা দক্ষিণেরটা জানি। ওনারা আরেকটি কাজ করেন যেটা আর কোথাও হচ্ছে না, প্রতিটি ক্ষেত্রে যেগুলি আমরা একটু ওনাদের সাথে জড়িত, পাবলিক হিয়ারিং। ওনার সমস্ত কাউন্সিলরকে নিয়ে এসে মেয়র সাহেব সহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জানানো হয় এবং তাদের মতামত নেওয়া হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে এইসব মানুষের মতামত বাস্তবায়নের মধ্যে নিয়ে আসা হয়। আমরা যেটা করে যাচ্ছি সেটা দুজন মাননীয় মেয়র মহোদয় চেষ্টা করছেন যে এই সমস্যাগুলো চিহ্নিত করা, যে জিনিসটা আমি বারে বারেই বলছিলাম। আর সিটি কর্পোরেশন হচ্ছে যে মানুষের প্রত্যাশাকে বাড়িয়েছে, মানুষের যেমন ভোগান্তি হচ্ছে, মানুষের কিন্তু আবার আশার সঞ্চারও হচ্ছে যে হয়তো সিটি কর্পোরেশনের যেহেতু দুইজন জনপ্রতিনিধি তারা কাজ করে যাচ্ছেন, ইতিমধ্যে অনেক কাজই প্রশংসিত হয়েছে দুইজন মেয়র মহোদয়ের। তো স্বাভাবিক কারণে তাদের সেই প্রত্যাশাও বেড়েছে এবং সেই প্রত্যাশা বলার একটা জায়গা সৃষ্টি হয়েছে, এবং সেই জায়গাটা নিয়ে কিন্তু দুইজন মেয়র মহোদয় এগিয়ে যাচ্ছেন। এবং আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের থেকে আমাদের যে কয়েকটি জায়গায় জলাবদ্ধতা হয় সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময়ে কেন জলাবদ্ধতা হয় সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা জায়গায় এই কাজটি চলছে, যেমন শান্তিনগর, মালিবাগ, রাজারবাগ, তারপরে আপনার কাকরাইল হয়ে আপনার মতিঝিল পর্যন্ত। কিন্তু এই বছরে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে
আপনার শুধু এই জায়গায় নয়, অন্যান্য জায়গায় এই বছর দেখা যাচ্ছে যে বেশ জলাবদ্ধতা হয়েছে অন্যান্য বছরে যেটি যে তুলনায় আর কি, দেখা গেছে যে ওই বছরে ওই সব জায়গায় নতুন নতুন কিছু জায়গা আবার চলে আসছে। তো সেটা নিয়েও আমরা উদ্বিগ্ন এবং সেটাও আমাদের কাজ চলছে। যেমন আমাদের এই বছরে নিউ মার্কেটের আজিমপুর গেটে কিছুটা পানি হয়, কিন্তু অন্য সাইডে পানি ছিল না। তারপরে আপনার নাজিমউদ্দিন রোডে ওখানে পানি জমছে, কাজী আলাউদ্দিন রোডে পানি জমছে। তো ওখানেও কিন্তু আমাদের সোমরবাগের অবস্থা খুবই খারাপ, প্রকল্প চলছে যে লঞ্চ চলবে না নৌকা চলবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। হ্যাঁ, কম বেশি সব জায়গায় কিন্তু উঠছে। বংশালে হচ্ছে, তারপরে আপনার সাইদাবাদে আছে, জুরাইনে আছে, জুরাইনের অবস্থা তো আরো খারাপ। তো সেই জন্য এই 5টা জায়গা আমাদের যে সিটি কর্পোরেশনের 5টা অঞ্চলেই কিন্তু আমরা অ্যাড্রেস করে যাচ্ছি। এখন এটাতে একটু সময়ের প্রয়োজন। আসলে কাজ কেবলই শুরু হয়েছে, কিছু কিছু জায়গায় আরো কয়েকটা প্রকল্প রয়েছে। যেমন আমাদের এই যে 8টা ইউনিয়ন সংযুক্ত হয়েছে, ওখানে 4টা যে ইউনিয়নকে নিয়ে আমাদের একটা নতুন প্রকল্প আসছে এবং ওখানেও কিন্তু ওয়াবদার আপনার একটা 2টা বড় আপনার পাম্প বসানোর সিদ্ধান্ত হয়েছে, ওটাও পাস হয়েছে এবং সেটা হলে এই জায়গার জলাবদ্ধতা কিছুটা হয়তো সহনীয় পর্যায়ে আসতে পারবে। আমি হয়তো এটা বলবো না যে একদম পুরা শেষ হয়ে যাবে। তো সেই কারণে এর সঙ্গে যারা সম্পৃক্ত আছে, সিটি কর্পোরেশন তো আছেই, কারণ কোনো কিছু হলে সিটি কর্পোরেশনকেই প্রথম মানুষ নাগরিকরা আগেই দেখে, তাহলে এটা সিটি কর্পোরেশনের কাজ। এবং সেই জন্য আমরা কিন্তু মানুষের পাশে থাকি। যখনই জলাবদ্ধতা বৃষ্টি হয় আমাদের কর্মীরা কিন্তু রাস্তায় থাকে। আপনি লক্ষ্য করবেন যে চেষ্টা করি যে কোনো রকম ওই পিঠটা তুলে দেওয়া, কোথাও ময়লা বেঁধে যাচ্ছে তাড়াতাড়ি সরিয়ে দেওয়া, এবং আমরা সেই জন্য একটা ইমার্জেন্সি রেসপন্স টিমও আমাদের এই 5টা অঞ্চলে কাজ করে এবং তাতে আমরা খুব দ্রুত যাতে পানিটি সরে যায়, মানুষের যাতে ভোগান্তিটা কম আসে সেই প্রচেষ্টা রয়েছে। এর পাশাপাশি যেটা আসছে দক্ষিণের না, মিরপুরের যে করুণ অবস্থা, হ্যাঁ মিরপুরের লোক ওখান থেকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় বৃষ্টি হলে যে ভাই বাড়ি থেকে বের হবেন না, বিপদে পড়তে পারেন, জীবন ও ঝুঁকির মধ্যে আছে। মিরপুরে যেটা হয়েছে ওখানে বড় ধরনের কাজ হচ্ছে, এই যে মোবাশ্বের ভাই বলেন পাইপ ড্রেন বসানো হচ্ছে, বড় ধরনের কাজ চলছে। তো স্বাভাবিক কারণে যখনই বৃষ্টি হয় পানি তো সরতে পারে না, ওটা রাস্তায় পুরোটাই প্লাবিত হয়ে যায়। 2 বছর ধরে, তার আগেও কিন্তু ওই একই অবস্থায় ছিল। শেওড়াপাড়াতে কোনোদিনই পানি বৃষ্টি হলে ওই পানি নিচে নামে না, এখন কমে যাবে। এই পাইপ ড্রেনটা আমি যতদূর জানি যে এটা নির্মাণ কাজ শেষ হলে হয়তো কমবে, পুরাটা সমাধান হবে কিনা জানি না, তবে এটা কমে আসবে। এবং এটা যেহেতু বড় ধরনের কাজ চলছে আপনার এটা আস্তে আস্তে কমে আসবে। তো এইভাবে কিন্তু সিটি কর্পোরেশন মানুষের প্রত্যাশা পূরণ এবং তাদের পাশে রয়েছে, কারণ পুরা কাজটাও কিন্তু আমাদের না, আমাদের সঙ্গে আরো বেশ কিছু সংস্থা রয়েছে, তাদেরকেও কিন্তু পাশাপাশি এই কাজগুলো করতে হবে। শেষ পর্যায়ে আছি, আমাকে ইনাম ভাই বলেন, বলছেন যে ওনাদের কিছু সঙ্গে কিছু আছে, যেমন আপনি পানি উন্নয়ন বোর্ডের কথা বললেন, কিন্তু মানুষ এখন যেটা হয়েছে বুঝছেন, এখন কিন্তু এই গণমাধ্যম যেটা ইলেকট্রনিক মিডিয়া না, একদম সোশ্যাল মিডিয়াতে চলে গেছে। এখন আর কাউকে কোনো কিছু বলতে হয় না, একদম পরিষ্কারভাবে ছবি দিয়ে দেয়, কোথায় উল্টাচ্ছে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকে ক্লিক করতে থাকে। কোনো জায়গায় যদি কেউ কাউকে মারে সেটা উঠে আসে, ক্যামেরা সিসি ক্যামেরা লাগে না। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে মানুষ এত মানে চট্টগ্রামের লোক যেমন হয়ে আছে ঠিক তেমনি ঢাকা সিটি, মানে যে এখন যেটা হয়েছে ওতে হ্যাঁ সিটি কর্পোরেশন সার্ভিস দিচ্ছে, কথা উঠলেই তো বলে যে আমরা তো ট্যাক্স দিচ্ছি, তাহলে আমাদের বাঁচার উপায়টা দেখেন কয়েকটা পর্যায়ে এবং দায়িত্ব এক একজনের কাছে আছে। আমাদের অর্থমন্ত্রীর সবার আগে দায়িত্ব উনি অর্থ বছরটাকে সামনে নিয়ে আসুক, যাতে আমাদের বর্ষার কালে জুন মাসে তারপরে টাকা পয়সা নিয়ে গিয়ে করে দেবো, তারপরে জুলাই মাসে গিয়ে ওই টাকা ওই কাজটা যেন বন্ধ হয়ে যায়, বুঝছেন। এরপরে আসেন সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন হলো কি যে রাস্তাঘাটে পাড়ার মধ্যে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটাকে ওই ওয়াসার ড্রেনের মধ্যে দেয়া। তো হয় কি ওই ড্রেনগুলোর মধ্যে যখন নির্মাণ কাজ হয়েছে, তখন ওই যে লেবাররা ওই ময়লা মাটি ওর ভিতরে ওইটা কেউ দেখার কেউ নেই।
কারণ দেখার কেউ নেই, কারণ যে দেখবে সে তো টাকা পয়সা নিয়ে ভেগেছে, জুন মাসে তার অ্যাডভান্স বিল নিয়ে চলে গেছে, কন্ট্রাক্টর চলে গেছে, যারা দায়িত্বপূর্ণ তারা চলে গেছে, ওই লেবারদেরকে পাঠিয়ে দিয়েছে, ওরা ওই কাজ করে যে উপর দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়ে চলে গেছে। দেখবেন যে ফুটপাথগুলো যেগুলো আছে উপরে যে ওই টালিগুলো বসানো হয়, ওরা 6 মাস যায়, 6 মাস আরেকটা বৃষ্টি আসলে এগুলো উঠে পড়ে যায়, দেবে যায়। তো এগুলো এই হলো কাজের অবস্থা। এটা হলো আমি সিটি কর্পোরেশনের অংশটুকু বললাম। সিটি কর্পোরেশনের পর হলো যেটা ওয়াসার, যে ড্রেন না এগুলো করে, সেখানে ওই একই ধরনের কাজ, এখানে ময়লা মাটি পড়ে আছে। সে ভাই দয়া করে তোমার সীমানা তুমি বুঝে নাও, ওয়াসাকে বলবো যে তোমার কাজ এই পর্যন্ত, তুমি এই নালা নর্দমা নালা পর্যন্ত, এই পর্যন্ত তোমার কাজ। আর তোমার কাজ হলো তুমি সিওয়েজ গুলো পরিষ্কার করো, নদীর মধ্যে ফেলো না। তুমি সিওয়েজ গুলোকে তুমি তোমার জায়গায় সেখানে শোধন কারখানায় নিয়ে যাওয়ার কথা, সেখানে না নিয়ে তুমি এই স্টর্ম সিওয়ারেজ কেন দিচ্ছ, স্টর্ম সিওয়ারের মধ্যে কেন দিচ্ছ, এই কাজ তুমি করো না। আর পানি উন্নয়নকে ডেকে নিয়ে এসে বলতে হবে এই যে খালগুলো তোমার ছিল না, খালগুলো যে দখল হয়ে গেল, জমিগুলো যে খাস জমি, এই খালগুলো তো পুরোনো ম্যাপে দেখা যাচ্ছে এখানে খাল কোথায় গেল, এগুলো বের করো। তখন পানি উন্নয়ন বোর্ড কি বলবে জানেন? আরে ভাই, জেলা প্রশাসকের আন্ডারে। না রে ভাই, মানে দেখেন আপনি পুরো আলোচনাটাই ভন্ডুল করে দিবেন। না না, আপনি কেন এই কথাটা বলবেন? আপনি যে এসে হলো জনসেবক, হি মাস্ট কাম। কি বলেন কথাটা? আপনি তাকে আপনি ধরিয়ে দিবেন কেন যে তুমি এই পথে যাও, এই কথা বলবো? নো, তার কাজ তার আইনে আছে, সে এসে করবে এই কাজ। আমি 100 বার বলে যাচ্ছি, আমি যখনই বলেছি তখন তারা বলে দিয়েছে। শোনেন, আমি 100 জায়গায় বলেছি, 100 জায়গায় বলেছি। আজকে কালের কণ্ঠে আমার ইন্টারভিউ ছাপা হয়েছে, কত জায়গায় বলেছি। কেউ পানি উন্নয়ন বোর্ডের দিকে যায় না, কেউ পানি উন্নয়ন বোর্ডের দিকে যায় না, বোঝেই না ব্যাপারটা। আর ওয়াসার এমডি উনি বাহাদুর হয়ে ঘুরে বেড়ান, উনি যেন মনে হয় পুরো ওয়াসাতে উনি একাই আছেন। দেখেন ভাই, মহসিন ভাই এরকম এমন উনি ভাব করেন যে উনি একাই ওয়াসা সব চালাচ্ছেন, অথচ তার দায়িত্ব নয়, তার কাজ নয়। সে তার যেটুকু করেছে বুঝলাম, কতগুলো কালভার্ট ড্রেন করেছে, সেগুলো সে পরিষ্কার করুক, ভিতরগুলো পরিষ্কার করে বসে থাকুক, পরিষ্কার করে বলো যে আমার জায়গায় কোন কালভার্টের কথা বলছেন আপনি? বক্স কালভার্ট, ওটা তো পাথর হয়ে গেছে। আমি তো সেই বললাম, সেইগুলো সে যেগুলো করেছে, এখন যেহেতু করেছে সে তো আর পানি উন্নয়ন বোর্ডকে হস্তান্তর করতে পারে না। হ্যাঁ, একটা যৌথ পরিদর্শন করতে পারে, অ্যাট দি বেস্ট। পানি উন্নয়ন বোর্ডের মানুষ যৌথ পরিদর্শন করতে পারে, কিন্তু সে দায়িত্ব নিতে পারে না, কারণ ওই কাজটা ওয়াসা করেছে, ওটা ওয়াসার মেইনটেনেন্সের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যেখানে ওয়াসাকে বুঝতে হবে যে এই পর্যন্ত আমার কাজ, এরপর আমার কাজ নয়, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ। আপনি মিরপুরের যে কাজীপাড়া শেওড়াপাড়ার কথা বলছেন, ওখান থেকে কল্যাণপুর খাল আছে একটা, যে কল্যাণপুর খালটা ওই কল্যাণপুরে যে ওই গাবতলির ওখানে গিয়ে একটা পাম্প আছে, ওখান থেকে খাল পর্যন্ত ছিল, ওই পর্যন্ত পানি যায় না। বৃষ্টিটা এখানে পানিটা পড়ে সব বাড়ি ঘর ভর্তি হয়ে গেছে। তো ওটাকে উদ্ধার করবে কে? ওটা কি ওয়াসা করবে? কোনোদিন পারবে না। পানি উন্নয়ন বোর্ড ছাড়া ওখানে সম্ভবই না। পানি উন্নয়ন বোর্ডের বিরাট পাওয়ার আছে, আপনি জানেন না। আমি তো ভাই কাজ করেছি, 33.5 বছর চাকরি করেছি, আমি জানি যে কি পাওয়ার আছে, কি ধরনের ক্ষমতা আছে। একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি তো অনেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম, আমি জানি যে কি পরিমাণ ক্ষমতা আছে। তাকে একদম করে দেওয়া হয়েছে। আমি একটা জিনিস একটু আমি বুঝলাম না গো ভাই, আইন আছে না। আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি, পানি উন্নয়ন বোর্ডের যদি একটা ম্যান্ডেট থাকে, হ্যাঁ, তারা কেন ফোর্স করে? ভাই এটা শোনেন, পুরো ঢাকা সিটি কে হলো 33,000 হেক্টর এলাকা, এর 16,000 হেক্টর পশ্চিমে, 16,000 প্রায় 15,000 হেক্টর পূর্ব দিকে, দুটো চেম্বার, দুটো এলাকা, দুটো পোল্ডার। এবং বললাম যে তার ম্যান্ডেট আছে, সে আগে তার কাছে সবটাই তার ছিল, কিন্তু এলজিইডি দখলদারি করে কামরুল ইসলাম সিদ্দিকী সাহেব এত বেশি রকমের ওয়াটার সেক্টরে চলে আসলেন যে উনি করলেন যে ঠিক আছে, আমরা 1,000 হেক্টর পর্যন্ত আমরা করবো। বুঝছেন? তাহলে স্থানীয় সরকার অনলি 1,000 হেক্টর পর্যন্ত এলাকা নিতে পারে, সেটা একটা ওয়ার্ডের কাজ করতে পারে। কিন্তু 2 বা 3 ওয়ার্ডের অতিরিক্ত কোন ড্রেনেজ হলে পারেই সেটা ওয়াটার বোর্ডের মধ্যে চলে আসবে। না, ওয়াটার বোর্ড নিজের থেকে এটা নিচ্ছে না কেন? আরে ভাই, এই ঝামেলার মধ্যে কে যেতে যাবে? কেন বুঝেন না? এই ঝামেলার মধ্যে কথা চিন্তা করলে তো ঝামেলা আর তো যেতে হবে। এখন এটা বলে তো লাভ নাই, একটা ডিপার্টমেন্ট নিচ্ছে না, সেই জন্য তাকে আপনি জানেন না, জনসেবক আছে, উনি যে নিজের দায়িত্ব নিয়ে একটা কথাগুলো বলছেন যে আমরা এই কাজগুলো করছি, উনি একটা জনসেবকের দায়িত্ব বলবেন। একটা ওয়াটার বোর্ডের একজন আসুক, এসে বলুক যে হ্যাঁ আমি একটা জনসেবক, আমি এটা কাজ করব। আমি সেটাই বলছি যে ওনারা আসেন না কেন? আসে না, আমি এটাই আপনার কাছে জানতে চাচ্ছি। যেহেতু আমি যদি ভুল বলে থাকি তাহলে তো ভাই সোশ্যাল মিডিয়ায় তো আমাকে আপনার কথার সাথে আমি একমতই বলছি। আপনি যেটা বলেছেন ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কিছু আইন হয়েছে, কিছু নীতিমালা, এবং এটা সিদ্ধান্তের বিষয় ছিল যে কে কোন কাজটি করবে। স্বাভাবিক কারণে হয়তো ওয়াবদা এই সমস্ত কাজ থেকে তাদেরকে হয়তো পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে, অথবা তারা গুটিয়ে নিয়েছে, স্বাভাবিক কারণে। এখন খাল, জলাধার এগুলেন উদ্ধার করা, যেগুলেন উনি বলছিলেন যে সিএস খতিয়ানে আছে, আসলেও তাই। যে বাংলাদেশে যদি এই ভূমি ব্যবস্থাপনা দেখেন, যে
সিএস এর পরে 1917 সনে হয়েছে, পরবর্তীতে আপনার 1950-তে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট হয়েছে, ওর পরে আবার এসএ জরিপ হয়েছে, স্টেট অ্যাকুইজিশন জরিপ, এরপরে আরএস হয়েছে। তো এই যে দীর্ঘ সময়ের পরে বিভিন্নভাবে পরিবর্তন, বিভিন্নভাবে, কারণ সরকারের যে সমস্ত সংস্থা যারা ছিল, যারা এই আপনার এই জমির দেখভাল করার দায়িত্ব যাদের ছিল, আপনার নামে রেকর্ড হয়ে গেল, সেটা ভুলেও তো হতে পারে, তাহলে সরকারের দায়িত্ব কি ছিল ওই সরকারি সংস্থার যিনি ওটা দেখভাল করেন, যে তাকে মামলা করে হলেও সেটার রেকর্ডটি সংশোধন করা। কিন্তু সেই দায়িত্বগুলো আসলে কেউই পালন করেনি এই বিভিন্ন সময়ের বিবর্তনে, এবং হ্যাঁ এটা চলে আসছে। তো হ্যাঁ, সেই জন্য আসলে ওয়াবদাই করুক, ওয়াসাই করুক, সিটি কর্পোরেশন করুক, আসলে নাগরিকদের যে কথা, যে নাগরিকের যে প্রত্যাশা, সেটা হচ্ছে যে জলাবদ্ধতা থাকবে না। যাদের করার কথা তারা তো একজন, এখন আমরা গত কয়েকদিনে আমরা ব্লেম গেম পেয়েছি, একজন আরেকজনের উপরে দায়বদ্ধ। না, ওনারা প্রথমে বলে এই জায়গায় 4টা নদী ছিল, এই নদীগুলো বের করে দেন, আমি করে দেবো। এখন আপনি বলেন। আমার মনে হয় ভাই যে কথাটা একটু আগে বলেছে, এই যে সমন্বয় না যদি করা যায় এবং লিমিটেশন বুঝতে হবে, কার সিটি কর্পোরেশন কতদূর পর্যন্ত কাজ করবে, এরপর ওয়াসা নেবে, ওয়াসা এই পর্যন্ত করবে, তারপরে পানি উন্নয়ন বোর্ড নেবে। মনে করেন একে অপরের জায়গায় যাবে না, একই সাথে আরেকটা কথা আমি বলি, সেটা কিন্তু এখন করা আছে, একদম নাই তা না, সঠিকভাবে যদি হয়। এখন ধরেন আমি প্রায় একটা কথা বলি যে দক্ষিণের সিটি কর্পোরেশনে মশা উচ্ছেদ করা হলো, কিন্তু উত্তরে 1 মাস পরে ওনারা মশা কি এই 2 সিটি কর্পোরেশন ডিমার্কেশন চেনে? এখন একদিকে ড্রেন প্রপারলি করা হলো, আরেক পোর্শনে করা হলো না। আমি কি এই কোটি কোটি টাকা ব্যয় করার ড্রেনের ফেসিলিটিস কি পাবো? কারণ এই পরিকল্পনাটা করা হয়েছে গ্রেটার ঢাকা নিয়ে, মানে ঢাকার বাইরের নারায়ণগঞ্জ, জয়দেব, এগুলিকেও কিন্তু এই কতগুলি কাজের ভিতরে নিয়ে আসতে হবে, এর বিকল্প কিন্তু নাই। প্রথম যে প্রবলেমটা আমরা প্রতিদিন ফেস করতেছি, আমরা কেন সিটি কর্পোরেশনকে গালিগালাজ করি? প্রথম হচ্ছে আমি ট্যাক্স দেই, আমি ওয়াবদাকে ট্যাক্স দেই না, ওয়াসাকে, আমার বাড়িতে কানেকশন না থাকলে আমার কিচ্ছু দেওয়া লাগে না। এই আর একমাত্র প্রতিষ্ঠান যেটা সঠিক আর বেঠিক সেটা পরের ব্যাপার, জনগণের ভোটে ইলেক্টেড। সব ব্যাপারে আমরা তাদের কাছে দাবি করার আমাদের ক্ষমতা থাকে, আমরা কমপ্লেন করতে পারি, কিন্তু সরকারি অফিস যেগুলি, মনে করেন ওয়াসার চেয়ারম্যান সাহেব আজকে আছেন, কালকে নাই, আমি কাকে ধরবো? কিন্তু মেয়রকে তো আমি 5 বছর ধরতে পারবো। এই কারণে কিন্তু এই ঘটনাগুলো সমস্ত সিটি কর্পোরেশন। আমাকে একটা সিম্পল যানজটের কথাই আসি, ঢাকা শহরে যে গাড়িগুলি চলাচল করে, এই গাড়ির লাইসেন্স কে দেয়, গাড়ির ফিটনেস কে দেয়, এবং এই গাড়ি যারা মেনটেন করে পুলিশ ডিপার্টমেন্ট, একজন পুলিশ কর্মকর্তা যদি ঘুষ খায় বা অন্যায় কাজ করে, উল্টা দিকে গাড়ি যেতে দেয়, সেই ক্ষেত্রে মেয়র দাঁড়িয়ে থেকে তাকে কি সাসপেন্ড করতে পারে? পৃথিবীর সব জায়গায় পারে, শুধুমাত্র বাংলাদেশের একটি মাত্র রাজধানী যেখানে রাষ্ট্রপতি বসবাস করেন, প্রধানমন্ত্রী বসবাস করেন, সেখানে কেউ কাউকে ধার ধারে না। তাহলে এই জায়গাগুলি থেকে তো বের হয়ে আসতে হবে। 2টি রাস্তা আছে, পৃথিবীর সব জায়গায় সিটি কর্পোরেশন মিন্স তার পুলিশ আছে, তার সবকিছু আছে, আর যদি না থাকে তাহলে তাকে আমব্রেলা হিসেবে মাথার উপরে আপনাকে বসাতে হবে। প্রতিটি মানুষকে নগর সরকারের কথা বলছেন আর কি, এন্ড অফ দ্য ডে এটার তো এন্ড অফ দ্য ডে সেখানে আসতে হবে। আপনাকে ফেজ 1-এ ঝগড়া হতে পারে, ঠিক আছে, সবাই স্বাধীনভাবে কাজ করুক, কিন্তু মেয়রের অনুমোদন ছাড়া এই কোনো কাজই তুমি করতে পারবে না, এবং তার নির্দেশনার ভিত্তিতেই তোমাকে করতে হবে। তাহলে আমি মেয়রের কাছে যে চিৎকার করতে পারবো, মেয়রকে আমি ধরতে পারবো, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী সাসপেন্ড করে দেন, বদলি করে দেন, মেয়রকে তার বদলি করতে পারেন না। ঢাকার মেয়রকে কি খুলনায় দিতে পারেন? এই যে প্রাপ্তি এবং অপ্রাপ্তির মাঝখানে আপনাকে এন্ড অফ দ্য ডে নগর সরকার করতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। একটি শহর, পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর এবং পৃথিবীর শ্রেষ্ঠতম শহর, পৃথিবীর কোন রাজধানীর চারপাশে 4-5টি সুইট ওয়াটারের নদী আছে বলে আমার জানা নাই। এখন সুইট না, আমি নদীটা তো সুইট, বৃষ্টির পানি কি, ওই যে ভাই বলল আমরা সুয়েরেজ নিয়ে ফেলাচ্ছি সেই নদীতে। এটা তো তার কাজ না। পৃথিবীতে আপনার এই সুইট ওয়াটারের মালিকানা কত বিরাট, তার বড় প্রমাণ আপনি আসেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে পানি নিয়ে আসে, এবং মালয়েশিয়ার সাথে তাদের একটা গন্ডগোল হলো,
মহাতীরের সময় তারা কানাডা থেকে আইসবার্গ আনার হিসাব করেছিল, সমস্ত ব্যবস্থা হয়েছিল যে গলতে গলতে যে পানি থাকবে সেটাই। এখন তারা স্যালাইন ওয়াটার তো করছেই, রেন ওয়াটার হারভেস্টিং করতেছে, এই জিনিসগুলো আমি দেখতে গিয়েছি। শুধু তাই না, যে ডিসপোজাল ওয়াটার সেটা সমস্ত recycle করে রিসাইক্লিং নিচ্ছে। হচ্ছে এবং আপনাকে খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে সেই প্রতিষ্ঠানে, এবং তারা বলছে আমরা এটা 100% পিউরিফাই করেছি, মানুষের শরীরে 100% প্রপারলি কাজ করে না, আমাকে এটা কন্টামিনেট করতে হয় 10%। তাহলে ওই দেশ পারলে আমি পারবো না কেন? ইয়েস, আমরা শেষ মিনিটে আপনি আমাদেরকে কি বলবেন? আসলে নাগরিকদের ভোগান্তি হচ্ছে সেটা অস্বীকার করার নয়, বিভিন্ন উন্নয়ন সংস্থা কাজ করছে এবং সেটা কিন্তু নাগরিকদের আসলে তাদের সুবিধার জন্য এটা করা হচ্ছে। অনেক ধরনের প্রতিষ্ঠানই করে যাচ্ছে। বিদ্যুৎ ডিপিডিসি ডেস্কো, এটা বিদ্যুৎ যদি সচল রাখতে হয়, বিদ্যুৎ পেতে হয়, তাকে করতে হয়। গ্যাসের জন্য করতে হয়, আপনার যানজট কমানোর জন্য যদি আপনার ফ্লাইওভার করতে হয়, সকল বিভাগেরই কিন্তু ওয়াসা, সে পানি সাপ্লাই দিবে, ড্রেনেজ সিস্টেম করবে, সয়েরেজ সিস্টেম করবে, স্বাভাবিকভাবে সবই কিন্তু নাগরিকের জন্য। কিন্তু সেটা করতে যেয়ে তার ভোগান্তিটা বেড়ে যাচ্ছে। এই জন্য এটা আমরা মনে করি যে আসলে সকল সংস্থাই তার নিজ নিজ দায়িত্ব সমন্বিতভাবে করলে আমার বিশ্বাস যে নাগরিকরা অনেক স্বস্তি পাবে এবং এই ধরনের সমস্যা আরো কমে আসবে। তো আমাদের সময় শেষ হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ। দেখা যাক নাগরিকরা স্বস্তি পায় কিনা সামনের দিনগুলোতে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।